তোমার নাম কি মা? রুহি চুপ করে আছে। আবিরের মা শায়লা চৌধুরী রুহির এই আচরণে একটু অবাক হলো। ভাবলো হয়তোবা তার বলা কথাটা রুহি বুঝতে পারেনি, তাই আবার জিজ্ঞাসা করলো। কিন্তু আগের মতোই চুপ করে বসে থাকলো রুহি। মিসেস শায়লা এবার একটু ঝাঁঝালো কণ্ঠে বললেন, কি ব্যাপার, কথা বলছো না কেন? বোবা নাকি তুমি? শায়লা চৌধুরীর জোর গলায় কথা শুনে রুহি কেঁপে উঠল। তবুও কোনো কথা বলল না। রুহির মা রহিমা বেগম কাঁপা কাঁপা বলল, যে মেম সাহেব, আমার মায়াটা বোবা। শায়লা চৌধুরী এবার রেগে গেল। কি বোবা মেয়ে? এই বোবা মেয়ে হবে চৌধুরীর বাড়ির বউ? তোমরা গরিব, তবুও রাজি হয়েছি তোমার মেয়ের সাথে আমার আবিরের বিয়ে দিতে। তাই বলে একটা বোবা মেয়েকে আমি ঘরের বউ করতে পারবো না। এই আবির চল, এখানে তোর বিয়ে হচ্ছে না। আবির যেন মায়ের কোনো কথাই শুনতে পাচ্ছি না। চোখ আটকে গেছে রুহির পিচি পিচি হাতের দিকে। এক হাতের ভেতর আরেক হাত দিয়ে রুহি মুচড়ামুচড়ি করছে। ছেলের এমন হাঁ করে বসে থাকতে দেখে আবিরের মা বলল, হাঁ করে বসে আসিস কেন? চল, বিয়েটা এখানেই হবে মা, আর এখনই হবে। কথাটা রুহি শুনল কি না আবিরের জানা নেই, তবে চোখ থেকে কয়েক ফোঁটা জল রুহির হাতে পড়ল, যেটা আবিরের চোখ এড়ালো না। আবির ওর মাকে অবাক করে দিয়ে রুহির বসা চেয়ারটার সামনে হাঁটু কেড়ে বসে পড়ল। শায়লা চৌধুরী আবিরের এই পাগলামি দেখে থ মেরে গেছে। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র মালিক একটা গাইয়া বোবা মেয়ের সামনে ব্যাবলা কান্তের মতো বসে আছে। এটা দেখা আসলেই খুব বিরক্তিকর। তাই আবিরের মা ছেলের এই পাগলামি দেখে মোটেও সন্তুষ্ট না। ছেলের একটা গরিব ঘরের মেয়ে পছন্দ হয়েছে, তবুও শায়লা চৌধুরী তার আবদার মেনে নিয়েছে। কিন্তু একটা বোবা মেয়ের সাথে সংসার করবে কি করে, এটা ভেবেই শায়লা চৌধুরী এখানে বিয়ে দিবেন না বলে বেঁকে বসেছেন। কিন্তু এসবের কোনো কিছুতেই যায় আসে না। সে তো পাগলের মতো রুহির সামনে বসে তাকে দেখতে ব্যস্ত। দুনিয়ায় কি হচ্ছে তার এখন দেখার দরকার নেই। শায়লা চৌধুরী আবির বলে একটা জোরে হুঙ্কার দিল। মায়ের ডাকে আবিরের ঘোর কাটল। ভালো করে খেয়াল করে দেখিল সে সুটকোট পরে মাটিতে বসে আছে, আর সামনের চেয়ারে রুহি ছলছল চোখে অবাক করে আবিরকে দেখছে। তাড়াতাড়ি করে বসা থেকে উঠল আবির। মাথা চুলকাতে চুলকাতে ভাবল, কি একটা বোকামি করে ফেললাম আমি। মায়ের সামনে, মেয়েটার সামনে এইভাবে বসে পড়লাম আমি। এই মেয়ের জন্য আমি কি পাগল হয়ে যাচ্ছি? আবির এক্ষুনি এই বাসা থেকে চল। তোর সব পাগলামি সহ্য করেছি, কিন্তু আর না, এই মেয়ের সাথে তোর বিয়ে হবে না। মা, আমি তোমার সন্তান, তোমার মতো আমিও এক কথার মানুষ। আমি এই মেয়েকেই বিয়ে করব। আচ্ছা, তাহলে তুই বিয়ে কর, আমি গেলাম। শায়লা চৌধুরী রাগ করে রুহিদের বাড়ি থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে গেল। ড্রাইভার জিজ্ঞাসা করল, ছোট সাহেব আসবেন না? ড্রাইভারের কথা শুনে মেজাজ আরও বিগড়ে গেল শায়লা চৌধুরীর। না, তোমার ছোট সাহেব আসবে না, এখন তুমি গাড়ি চালাও। সে বাড়িতে বিয়ে করে এখানেই সংসার করবে। ড্রাইভার ভালো করে জানে শায়লা চৌধুরীর মেজাজ কেমন, তাই চুপচাপ গাড়ি চালাতে লাগলো। এদিকে আবির রুহির বাবা মায়ের সামনে বসে আছে। রুহির বাবা বলল, আবির বাবা, আপনি চইলা যান, না হলে আমাগো ম্যাডাম রাগ করব। তিনি রাগ করলে যে আমাদের খাওন দাওন বন্ধ হইয়া যাইব। আমার মায়াডারে আপনার বিয়ে করণ লাগতো না। আমার মায়ের রাগ করার সাথে আপনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাওয়ার সম্পর্ক কি? আমি আপনাগোর যে চিনি মিলটা আছে তাতে কাম করি, তাই আপনি যদি ম্যাডামের কথার অবাধ্য হন তাহলে তিনি আমার চাকরি থেকে বাইর করে দিব। এই বয়সে অন্য কোথাও আত কাজ করার মতো শক্তি নাই আমার দেহে। খালিক মিয়ার কথা শুনে রহিমা বেগম একটু বিরক্ত হলেন। আবিরকে বসতে না দিয়ে তিনি খালেক মিয়াকে কনুই দিয়ে গোতা দিলেন, যার অর্থ এত বড়ের ঘরে ছেলে কোনোভাবে হাতছাড়া করা যাবে না। কনুই দিয়ে গোতা দেওয়াটা আবিরের দৃষ্টি এড়ালো না। মুসকে একটা হাসি দিয়ে আবির উঠে দাঁড়ালো। খালেক মিয়ার পাশে দাঁড়িয়ে ওনার কাঁধে হাত রেখে বলল, আমার মা একটু রাগী, কিন্তু তার মন এতটা ছোট না যে সে কারো রুজি রুটি ছিনিয়ে নেবে। আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আমার মা বাইরে যেমন রাগী ভিতরে তেমন নরম। একসময় দেখবেন এই বৌমা ছাড়া কিছুই বুঝবে না। আবিরের কথা শুনে খালেক মিয়া খানিকটা অবাক হয়ে বলল, তার মানে? জি আঙ্কেল, তার মানে আমি আপনার মেয়েকে বিয়ে করছি। আজকে আমি আসি, কালকে মাকে নিয়ে আবার আসব, আর কালকেই বিয়ে হবে। এ বলে আবির চলে গেল। এতক্ষণ ধরে নির্বাক দর্শকের মতো চুপচাপ বসে আবিরের কথাগুলো শুনছিল রুহি। এত ধনী ঘরের ছেলে, কিন্তু তার ভিতর ধনীপনার রেশমাত্র নেই। একটা মানুষ এত ভালো কিভাবে হতে পারে? মানুষটাকে যতই দেখছে রুহির মনটা ততই উতলা হয়ে উঠছে। একে কি বলে প্রথম ভালোবাসার অনুভূতি? রুহির ভাবনার মধ্যে আবির মুখে মিষ্টি হাসি টেনে একবার শুধু বলে, আসি। আবিরের এই হাসিটা দেখে রুহির মনের অনুভূতির জোনাকিরা ঝিলমিল করে জ্বলছে। আবির ওই দিন রুহির বাড়ি থেকে বিদায় নেয়, কিন্তু রেখে যায় রুহির জন্য এক বুক অনুভূতি, যার এখনও নাম দিতে পারেনি রুহি। চৌধুরী প্যালেসে শায়লা চৌধুরী এই বিকাল থেকে ঘর থেকে বের হয়নি।
আবিরের বাবা আরবাজ চৌধুরীও তাকে ঘর থেকে বের করতে পারেনি। রুহিদের বাড়ি থেকে ফিরে সে যে নিজেকে ঘরবন্দি করেছে আর বের হয়নি। আবির বাসাতে ফিরে সবার কাছ থেকে শুনে তার মা এখনো দরজা বন্ধ করে বসে আছে। আর দেখে বাবা লিভিং রুমে সোফায় বসে বসে খবরের কাগজ পড়ছে। আবির বাবার সামনে বসতেই আরবাজ চৌধুরী পেপারটা পাশে রেখে আবিরের পাশে গিয়ে বসলো। কেমন দেখলি রে আমার বৌমাকে? মা কিছু বলেনি? বলবে না কেন? বলেছে তো, মেয়েটা বোবা, ওরা অনেক গরিব, এসব বলেছে। নেগেটিভিটি ছাড়া আর কি বলবে বলতো? আচ্ছা, বোবা তো আল্লাহর সৃষ্টি, তাকে অবহেলা করা কেন হবে? তুই ওই মেয়েকে বিয়ে করবি, ওই হবে চৌধুরী পরিবারের পুত্রবধূ। তোর মা কি করে আমি দেখব? হুঁ, সত্য বলছে তো বাবা। ছেলের কথায় লম্বা একটা ঢোক গেলেন আরবাজ চৌধুরী। কথার ফ্লোতে বলে ফেলেছেন, কিন্তু স্ত্রীর ঝাঁঝালো কণ্ঠ তিনি খুব ভয় পান। রাতে খাওয়া দাওয়া করার সময় শায়লা চৌধুরী নিচে আসেনি খেতে, তাই আবির বোয়াকে বলে প্লেটে খাবার নিয়ে মায়ের রুমের সামনে হাজির হয়। তুই কেন বুঝতে পারছিস না আবির? একটা বোবা মেয়ের সাথে কিভাবে সংসার করবি? সব জায়গায় মনের অনুভূতি দেখাতে নেই, বাস্তবতায় বিশ্বাসী হবি কবে? শায়লা চৌধুরী আবিরের হাতে খেতে খেতে কথাগুলো বলে। কিছুক্ষণ আগে দরজায় অনেকক্ষণ ধরে আবির দাঁড়িয়ে থাকে আর মামা করে ডাকতে থাকে। শায়লা চৌধুরী আবিরের কথায় কোনো জবাব দেয় না, কিন্তু মা যেমন তার বেটা তো তেমন হবে। মামা ডাক শুনতে শুনতে শায়লা চৌধুরী ক্লান্ত এসে গেলেও আবিরের আসে না। শেষমেশ দরজা খুলে যায়। আবির খাবারের প্লেট নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে। মায়ের বারণ সত্ত্বেও জোর করে খাইয়ে দেয় মাকে। শায়লা চৌধুরী অবশেষে হার মেনে নেয় ঘাড়তেরা ছেলের কাছে। আবির মাকে বলে, মা, মেয়েটা খুব ভালো, আশেপাশের কেউ ওকে নিয়ে একটা কটু কথা বলেনি, তাহলে কেন তুমি এমন করছো মা? আবির এই কথাটা শুনে শায়লা চৌধুরী ওপরের কথাটা বলে, তুই কেন বুঝতে পারছিস না আবির? একটা বোবা মেয়ের সাথে কিভাবে সংসার করবি? সব জায়গায় মনের অনুভূতি দেখাতে নেই। আবির মাকে খাইয়ে দিতে দিতে বলল, মা, অনুভূতিটা এমন, যে কোনো সময় যে কোনো মানুষের ওপর চলে আসতে পারে। মা, আমার অনুভূতিটাও ওই রুহি নামের মেয়েটার প্রতি। ওকে আমি ভালোবাসি মা। শায়লা চৌধুরী উচ্চ সমাজে ওঠা বসা করা মানুষ। এই বোবা মেয়েটাকে নিয়ে তার যে অনেক কথা শোনাবে তার অ্যাসোসিয়েশনের মহিলারা। মেয়েটার মায়াভরা মুখ দেখে তো মনটা তাই চাচ্ছিল ছেলের বউ করে আনতে, কিন্তু বোবা মেয়েটাকে নিয়ে যে তার ছেলে, তার পরিবার, তাকে অনেক কথার সম্মুখীন হতে হবে। মা, কি ভাবছো তুমি? না, কিছু না। বলি, মেয়েটার এখনই এমন প্রশংসা করছিস, তাহলে বিয়ের পর তো আমার আবেগটা একদম বউ পাগলা হয়ে যাবে রে। কি যে বলো না মা। ওয়েট ওয়েট, বিয়ের পর মানে? তার মানে তুমি ওর সাথে আমার বিয়ে দিতে রাজি? সেটা আমি কখন বললাম? তুমি বলেছো মা। আচ্ছা শোনো না মা, দাঁড়াও, হাতটা ধুয়ে আসি। আবির মাকে খাইয়ে দিয়ে হাত ধুয়ে এসে মায়ের পাশে বসে মায়ের কাঁধে মাথা রাখল। মা, তুমি ভালো করে মেয়েটাকে দেখেছ? ঘোলাটে চোখ, হালকা বোচা নাক, ঠিক চোখের নিচে তিল, পিছি পিছি হাত। আমার মন কি বলে জানো মা? ওর কাপা কাপা হাত ধরে সারা জীবন কাটিয়ে দিতে খুব ইচ্ছা করে মা। ওর চোখে চোখ রেখে বলি, মায়াপরি, এক পৃথিবী ভালোবাসি তোমাকে। তোমার চোখের ভাষা পড়তে চাই আজীবন। জানি তুমি কোনো উত্তর দিবে না। উত্তর না দিলেই কি সব অসম্পূর্ণ থাকবে? তোমার চোখ দেখেই তো উত্তর পেয়ে যাব। আমাদের কথা হবে মনে মনে, চুপি চুপি প্রেম হবে, চুপকাথার প্রেম। শায়লা চৌধুরী ছেলের চোখের দিকে তাকিয়ে আছে। তোতা পাখির মতো কথা বলে চলেছে আবির। চোখ দিয়ে হরহর করে জল গড়িয়ে পড়ছে। এটা না কোনো দুঃখের জল আর না সুখের, এটা ভালোবাসা প্রকাশের জল। আবিরের চোখ দিয়ে রুহি নামের ভালোবাসা গড়িয়ে পড়ছে। যেই আবিরকে কোনো মেয়ের প্রশংসা করলে রাজ্যের বিরক্তি চেপে বসত, সেই আবির আজ নিজের অনুভূতি মাকে জানাচ্ছে, কোনো মেয়ের প্রশংসা করছে। শায়লা চৌধুরী পরিস্থিতি ঠিক করার জন্য বললেন, হেই হতচ্ছাড়া, এসব কথা মানুষ বন্ধুদের সাথে শেয়ার করে, আর তুই মাকে বলছিস? আবির দুই হাত দিয়ে মায়ের গলা জড়িয়ে ধরে বলল, তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, মনের কথা সবার আগে তোমাকে তো বলবো নাকি? বাকিরা তো সব স্বার্থপর, তুমি নিঃস্বার্থ। শায়লা চৌধুরী মুচকে এসে ছেলের মাথায় বেলে দিতে লাগলো। ছেলের খুশির জন্য রুহিকে তিনি এবারের বউ করে আনবেন মনে মনে সিদ্ধান্ত নিলেন। কিন্তু ওরা গরিব, এটাই কোনো সমস্যা নেই। মেয়েটা যে কথা বলতে পারে না, এটা ভাবলে শায়লা চৌধুরীর বুক কেঁপে উঠছে। আবির, মেয়েটাকে আমারও খুব পছন্দ হয়েছে, কিন্তু মেয়েটা যে কথা বলতে পারে না, এটা ভাবলে যে মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। আবির একটু মুচকি এসে মাকে বলল, মা, পজিটিভ ভাবনা ভাবো তো, একবার ভেবে দেখো। তোমার সাথে ঝগড়া হলে চুপ করে থাকবে, কোনো কথা বলতে পারবে না। আবার তুমি যখন বকা দিবা তখনও কিছু বলবে না, চুপ করে থাকবে। ছেলের এমন বোকা বোকা বকবক শুনে শায়লা চৌধুরী জোরে জোরে হাসতে লাগলো। নিচ থেকে আরবাজ চৌধুরী স্বস্তির নিঃশ্বাস ছেড়ে চায়ের কাপে চমক দেয়। শায়লা চৌধুরী যা বোঝার বুঝে নিয়েছে, ছেলেকে এই মেয়ের সাথে বিয়ে দিতে হবে, না হলে এই ছেলে নির্ঘাত পাগল হয়ে যাবে। তাই তিনি রায় দিয়ে দেয় যে
রুহি হবে চৌধুরী পরিবারের একমাত্র বউ। কথা মতো সবাই পরের দিন আবার রুহির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়ির ভেতরে ঢুকতে গিয়ে সবাইকে থমকে গেল। একটা বোবা মেয়ের উপর এত অত্যাচার হয়! গতকাল তাহলে খুব ভালো মা বাবা হওয়ার ভান করেছিল, সামান্য একটা তেলের বোতল পড়ে যাওয়ায় চুলের মুঠি ধরে মারবে। শায়লা চৌধুরী একবার পাশ ফিরে আবিরের দিকে তাকালো। রাগের চোটে দেহ দিয়ে ঘাম ঝরছে, চোখ দুটো লাল টকটকে হয়ে আছে, আর চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। রুহির মা রুহির চুলের মুঠি ধরে রুহির গালে চর বসিয়ে দেয় আর বলে, হতভাগী, তোর কি মরণ নাই? সারা দুনিয়ার মানছে মরে যায়, তুই মরস না কেন? চোখের জল নিয়ে রুহি করুণ চোখে বাবার দিকে তাকালো, যার অর্থ, বাবা, আমাকে দেওয়া কষ্ট যদি তুমি চুপচাপ দেখে যাও, তাহলে কেন আমাকে দুনিয়াতে এনেছিলে? কেন আমার জন্ম হওয়ার দিনে মেরে ফেলোনি? ছোট্ট একটা দুধের শিশুকে তো এক ফোঁটা বীজ দিলেই তো হয়ে যেত। কেন আমি এত কষ্ট সহ্য করব? আমিও তো মানুষ, আমারও তো ব্যথা লাগে। মা আমাকে বারবার কেন অত্যাচার করে? খালেক মিয়া নিরুপায় হয়ে দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ পর বলে উঠল, আমার রহিমাকে মাইরো না, সারাটা জীবন ওরে কষ্ট দিয়েছ। আর 2টা দিন পর আমার মায়েরা পরের ঘরে চলে যাবে। খালেক মিয়ার কথায় রহিমা বেগম তেলের আগুনে জ্বলে উঠলেন। কি কইলা তুমি? তোমার মাইয়ারে আমি শুধু কষ্ট দিই? এক গাদা গাদা যে খাউন গেলে, সেটা কই পাই হে? আমার টাহায় আমার মাইয়া খায়, তুমি আমার টাহায় খাও। অনেক অত্যাচার করেছ, এবার দয়া করে একটু থামো। আবিরদের পাশ কাটিয়ে বাড়ির ভিতর ঢুকলো 9 বছর বয়সী একটা মেয়ে। যাওয়ার সময় আবিরদের দিকে একটু অবাক হয়ে তাকিয়েছিল মেয়েটা। খালেক মিয়ার কথায় রহিমা বেগম আরও রেগে গেল, আর খালেক মিয়ার 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। 9 বছরের মেয়েটা এসে রহিমা বেগমের হাত থেকে রুহির চুল ছাড়িয়ে নিয়ে কেঁদে ফেললো আর বলল, মা, মা, বুবুরে মাইরো না। আমার বুবু তেল ফেলে নাই, আমি ফেলেছি। বুবু আমার মাথায় তেল দিয়ে দিছিল, আমার হাতে লাগা তেলের বোতল পইরা গেছিল। আমারে মারবা, সেই ভয়ে আমি পলাই গেছিলাম। যদি জানতাম তুমি আমার বুবুরে এমন মারবা, তাহলে আমি কখনো আমার বুবুরে সাইরে যেতাম না। রহিমা বেগম এবার ছোট মেয়ে মাহিকে কোলে তুলে নিল, মুখে চুমো দিয়ে বলল, কে বলেছে আমার জানটারে মারব? 10 রাত তেলের বোতল ফালালে তো তরে কেউ কিছুই কইব না। ছোট মেয়েকে কোলে নিয়ে রহিমা বেগম ঘরে চলে গেল। এতক্ষণে সমস্ত ঘটনা পরিষ্কার হয়ে গেল আবির আর শায়লা চৌধুরীর কাছে। রুহি নিজের বাবার দিকে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে নিজের ঘরের দিকে চলে গেল। খালিক মা মাথায় হাত দিয়ে নিশ্চুপ হয়ে মাটিতে বসে পড়ে। আজকে সত্যি যেন তার মরে যেতে ইচ্ছে করছে। মা মরা মেয়েটাকে দেখে শুনে রাখবে এই চিন্তা করেই দ্বিতীয় বিয়ে করেছিল খালিক মিয়া। কিন্তু নতুন মা এসে যে তার বোবা মেয়েটাকে এতটা কষ্ট দিবে, জানলে কোনোদিন দ্বিতীয় বিয়ে করার মতো এত বড় ভুল করতো না। আবিরদের বাড়ির ভেতর আসতে দেখে উঠে দাঁড়ায় খালেক মিয়া। কই গো রহিমা, দেহ কারা আইছে? রহিমা বেগম চিল্লাতে চিল্লাতে ঘরের বাইরে আসতে আসতে বলল, তোমার ওই বোবা মাইয়ার জন্য কোনো রাজপুত্র তো আর আসে নাই। আর হ্যাঁ, আমারে রুহির মা কয়া ডাকবা না, কয়া দিলাম। কথাটা বলেই আবিরের দিকে চোখ পড়ল। এতক্ষণে আবির দিল খেয়াল করেনি রহিমা বেগম। ভালো সাজার জন্য কথা ঘুরিয়ে বলল, আমাকে রুহির মা বলবা না, বলবা রুহির কলিজামা। কথাটা শুনে খালিক মেয়ে একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, এখন তুমি মেম সাহেবদের বইতে দাও। খালিক মিয়ার সাথে আবির আর রুহি বিয়ে বিষয়ে সব মিটমাট শেষ। আবিরের বাবা বাসা থেকে বের হয়েছে কাজী সাহেব নিয়ে। আজকে আবির বিয়ে করতে চায়। দরজার পাশ থেকে রুহি সবার কথাই শুনছিল। এত সুখ কি তার কপালে আছে? 10টা বছর ধরে সৎ মায়ের দেওয়া কষ্ট থেকে তাহলে এবার আর মুক্তি মিলবে? এসব ভাবতে ভাবতেই রুহির চোখ থেকে কয়েক ফোঁটা বৃষ্টি ঝরে পড়ল। এটা সুখের জল। এত বছরের কষ্টের অবসান হতে চলেছে। আবির নামের মানুষটার প্রতি কেমন একটা অনুভূতি জেগে উঠেছে হৃদয় আকাশে। এই অনুভূতিটা ভালো লাগা নাকি ভালোবাসা রুহির জানা নেই। ভালোবাসা হলেই ক্ষতি কিসের? আজকে বিয়ে হলে তো কালকে ওকে ভালোবাসতেই হবে। আবিরের ফোনে কল আসলো। হ্যালো হ্যালো। শায়লা চৌধুরী আবিরকে বাইরে গিয়ে কথা বলতে বলল। এখানে হয়তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আবির কথা বলতে বাইরে চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে মুখ কালো করে মাকে বলল, মা, বিয়েটা হচ্ছে না। রুহির মনে আবিরকে নিয়ে বুনে রাখা স্বপ্নগুলো কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছে। এটাই তো নিয়তি বোবামের। বোবাদের করুণা করা যায়, ভালোবেসে বিয়ে করা যায় না। উনি হয়তো এটাই বুঝে গেলেন এখন। রুহি ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে বিছানায় শুয়ে পড়ে। এখন অজরধারায় কাঁদবে রুহি, কিন্তু এই কান্না কেউ শুনতে পাবে না। বোবামের কান্না কে শুনবে? শায়লা চৌধুরীর অবাক হওয়ার চরম পর্যায়ে চলে গেলেন। এই ছেলে বলেটা কি? যার জন্য পাগল হয়ে গেছে, এখন বলে কিনা তাকে বিয়ে করবে না। কি বলছিস আবির?
আবির মাকে সবকিছু বুঝিয়ে রুহির ঘরের দিকে যায়। দরজায় টোকা দেওয়ার কিছুক্ষণ পর রুহি দরজা খুলে দেয়। আবির রুহির মুখ দেখে ভীষণ অবাক হয়। রুহির কান্নামাখা মুখ দেখে আবিরের ভেতরটায় মোচড়তে ওঠে। চোখগুলো ফুলে গেছে, কিছুক্ষণ পর পর ফুপিয়ে উঠছে, যেন জানান দিচ্ছে রুহির নীরব কষ্ট। আবির রুহির চোখ মুখ দেখে বুঝে ফেলেছে এটা কিছুক্ষণ আগে তারই বলা কথাগুলোর প্রতিক্রিয়া। আবির হেসে মনে মনে বলে, পাগলি মেয়েটা সম্পূর্ণ কথা না শুনেই কান্না শুরু করে দিয়েছে। রুহির কোনো নড়াচড়া না দেখে আবির বলে, আমাকে ভেতরে আসতে দিবে না? রুহি এবার দরজার সামনে থেকে সরে দাঁড়ায়। আবির রুহির খাটের উপর গিয়ে বসে। খাটটাতে শুধুমাত্র একটা বিছানা পেতে রাখা, একটা বালিশ আর একটা কাঁথা রয়েছে। ঘরটা খুবই ছোট, একেবারে পায়রার ঘরের মতো, তবুও খুব সুন্দর করে গুছিয়ে রাখা ঘরটা। খুঁটিয়ে খুঁটিয়ে ঘর দেখার পর আবির এবার রুহির দিকে তাকালো। মাথাটা নিচু করে আছে। আবির এবার রুহির সামনে গিয়ে কোনো রকম ভূমিকা ছাড়াই রুহিকে বলল, আমার দ্বারা এখন বিয়ে করা সম্ভব হচ্ছে না। রুহি মুখটা খানিকটা উঁচু করে আবিরের দিকে তাকালো। চোখগুলো রসগোল্লার মতো টসটসে হয়ে আছে, যে কোনো সময় রস পড়ে যাবে। আবির আবার বলল, আমি এখন বিয়ে করতে পারবো না, কারণ এখন আমি বিয়ে করলে তোমার হবু ননদ আমাকে খুন করে ফেলবে। মানে আমার ছোট বোন আদিবা ইউএস থেকে 10 দিন পর ব্যাক করবে, তারপর বিয়ে হবে তোমার আমার, এটা তার হুকুম। আবির কথা শুনে রুহির এবার স্বস্তির পলক ফেলল। চোখের পলক ফেলার সাথে সাথেই জলগুলো গাল গড়িয়ে ফোটায় ফোটায় নিচে পড়বে। তার আগেই আবির হাত পেতে রুহির সব চোখের জল ধরে ফেলল। চোখ মুছিয়ে দিয়ে বলল, আবির যতদিন বেঁচে আছে, যতদিন তোমার চোখের সামনে আছে, তোমার চোখের এক ফোঁটা জল মাটিতে ফেলতে দিবে না। রুহি নিজেকে কন্ট্রোল করতে না পেরে আবিরকে জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে। আবির রুহির মাথাটা হালকা উঁচু করে কপালে আলতো করে চুমুকে দিয়ে বলে, কোনোদিন কষ্ট পেতে দেব না তোমাকে। সারা পৃথিবীর সমস্ত সুখ তোমার পায়ের কাছে এনে রাখবো। সারা জীবন পাশে থাকবো তোমার। তুমি হবে আমার চুপ থাকা ভালোবাসা। কি হবে তো চুপ কথা? রুহি আবিরের বলা কথাগুলো মন দিয়ে শুনে যাচ্ছে। ওর মনটা বলছে, আবির সারাদিন এভাবে কথা বলো। এই মানুষটার সাথে 2 দিনের পরিচয়, পরিচয় বললেও ভুল হবে। কালকে আবিরকে প্রথম দেখেছে আর আজকে 2 দিন হলো। নিজের অতিষ্ঠ মনে মানুষটার জন্য অনুভূতির বন্যা বয়ে যাবে, এটা ভাবতেই পারেনি রুহি। কিছুক্ষণ পর রুহির খেয়াল হলো সে আবিরকে জড়িয়ে ধরে। তড়িঘড়ি করে আবিরের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। জানালার পাশে দিয়ে দাঁড়ালো। লজ্জায় একেবারে কুঁচকে যাচ্ছে রুহি। মনে মনে বলল, ইস কি করে ফেলেছি, নিজের আবেগটা কবে সামাল দিতে পারবো? মানুষটাকে আমি জড়িয়ে ধরার মতো কাজটা করলাম কিভাবে? লজ্জা লজ্জা। আবির রুহির কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে, এভাবে এখানে দাঁড়িয়ে আছো কেন? রুহি ইশারা করে বলল, এমনি এমনি। নাকি আমাকে জড়িয়ে ধরেছ, সেই লজ্জা এখানে দাঁড়িয়ে আছো? রুহি বুঝতে পারল আবির তাকে আরো লজ্জায় ফেলতে চায়, তাই কথা না বাড়িয়ে চুপচাপই থাকলো। আবির রুহিকে নিজের দিকে ঘুরিয়ে বলল, এই নাও, তোমার জন্য আসার সময় একটা মোবাইল কিনে এনেছি। আমি জানতাম আমার পাজীবনটা এখন বিয়ে হতে দেবে না, আর এই কয়দিন না হয় আমরা প্রেম করব, কি বলো? আবিরের কথায় রুহির মুচকে একটা হাসি দিল, যার অর্থ আবির বুঝে নিয়েছে। পকেট থেকে মোবাইলটা বের করে রুহির হাতে দিল আবির। রুহি বোঝালো, আমাদের বাড়ির ভেতরে তো কথা হয় না মোবাইলে, তো কি হয়েছে, বাড়ির বাইরে যাবা একটুখানি, কথা বলার সময়টুকু এই কদিন তোমার মুখখানা দেখেই কাটাবো। রুহি আবিরের কথা নিজের মাথা দলিয়ে সায় দেয়। আবির আসি বলে রুহির ঘর থেকে বের হয়ে যায়। রুহি পেছন থেকে মানুষটাকে দেখছে। এই মানুষটা হবে তার জীবন সঙ্গী। এত সুখী তার কপালে আছে। সবার কাছ থেকে বিদায় নিয়ে আবিররা বাড়ির বাইরে বের হয়ে আসে। বিয়ের কথাবার্তা, মানে বিয়ের ডেট ফেলতে আসবে আদিবা চৌধুরী। একমাত্র ভাইয়ের বিয়ের ডেট কালকে ফেলতে দেবে না আদিবা। বাড়ি থেকে বের হওয়ার পর আবির আবার রুহিদের বাড়িতে ঢুকতে যায়। মা জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আবার বোমাকে দেখতে যাচ্ছিস বুঝি? আবির মায়ের কথা শুনে অভিমানী কণ্ঠে বলে, মা তুমিও না? রুহির বাবা মায়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনকে শাসাচ্ছে আবির। আপনি তো ওর বাবা, কিন্তু কেমন বাবা বলতে পারেন? একজন মহিলা, হ্যাঁ ওনাকে মহিলাই বলবো, কারণ হয়তো উনি রুহির মা হতে পারেনি। একজন মহিলা আপনার মেয়েকে বিনা দোষে চুলের মুঠি ধরে মারল, আর আপনি কাপুরুষের মতো দাঁড়িয়ে থাকলেন। আপনার জায়গায় আমি হলে কি করতাম জানেন? স্ত্রীর গালে 2-4টা চড় লাগিয়ে দিতাম, একটুকু হাত কাঁপত না। আর যদি সেটা না পারতাম, তবে কাপুরের মতো দাঁড়িয়ে না থেকে ঘরে গিয়ে নিজের গলায় ফাঁস দিয়ে মারা যেতাম। আবিরের কথা শুনে খালিক মিয়া চুপ করে মাথা নিচু করে থাকে। কি বলবে উনি? ওনার তো কিছু বলার নাই। ছেলেটা তো ঠিক কথাই বলেছে। কাপুরুষের মতো দাঁড়িয়ে থেকে নিজের মেয়ের মার খাওয়া দেখেছে। আবির এবার রহিমা বেগমের দিকে তাকিয়ে একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল,
এই যে রুহির কলিজা মা, দয়া করে আমার সামনে ভালো সাজার চেষ্টা করবেন না। নিজেকে সবার সামনে ভালো প্রমাণ করতে পারলেও এই আবির চৌধুরীর কাছে আপনি সারা জীবন একটা কিট হয়েই থাকবেন। বিয়ে মাদার ডাইনি হওয়ার চেষ্টা করবেন না। আপনাদের কিছু কথা বলি শুনুন। ওই যে মহিলাকে দেখছেন না, আমি মামা করে ডাকছি। জানেন, উনি আমাকে জন্ম দেননি, আমার বাবার দ্বিতীয় স্ত্রী। বুঝতে পেরেছেন? উনি আমার সৎমা। সৎমা বলাটা ভুল, বলুন উনি আমার মা। আর আপনি হলেন রুহির সৎমা। রুহিকে 10-15 দিনের জন্য আপনাদের কাছে রেখে যাচ্ছি। মনে রাখবেন, ও শুধু আপনাদের মেয়ে না, আবির চৌধুরীর হবু স্ত্রী। ওকে টর্চার তো দূরে থাক, ওর গায়ে যদি একটা আঁচড় লাগিয়েছেন, তার আগে একবার আমার নামটা মনে করে নেবেন। আশা করি আমার ডেভিল রূপটা আপনাদেরকে দেখানো লাগবে না। আল্লাহ হাফেজ বলে আবির বাসা থেকে বের হয়ে গেল। আবির যাওয়ার পর রহিমা বেগম খালিক মিয়াকে বলল, দেখলা ওই পোলায় কি কয়ে গেল? আমারে মারার হুমকি দেয়, বলে কিনা ওর বউকে আমার কাছে রাইখা গেল, ও পোলার লগে আমার মাইয়ার বিয়ে দিব না। খালিক মিয়া রহিমা বেগমের গালে সজোরে একটা চল লাগালো আর বলল, চুপ করে থাকবি তুই? এতদিন আমি কিছু বলিনি, তার মানে এই না যে সারা জীবন চুপ করে থাকবো। আবির বাবাই আমার চোখ খুলে দিয়ে গেছে, বাঁচলে বাঁচার মতো বাঁচবো, না হলে গলায় ফাঁস দিয়ে পরপারে চলে যাব। তয় তোর মতো বেডির লগে কোনো আপোষ করব না। রহিমা বেগম সুর করে ন্যাকা কান্না করতে করতে বলল, হাই হাই, আমার কি হইয়া গেল গো? শহরের কেনাকে এসে আমার স্বামীরে উল্টাপাল্টা বোঝাই দিয়া আমার বিরুদ্ধে কইরা দিল। আমার এখন কি হইব আল্লাহ গো, আল্লাহ বাঁচাও আমারে। কান্না করতে করতে ঘরে গিয়ে ন্যাকা কান্না আরও বাড়াতে লাগলো রহিমা বেগম। রুহি নিজের ঘরে থাকায় আগের কোনো ঘটনাই জানত না। মায়ের কান্না শুনে সে তাড়াতাড়ি নিজের ঘর থেকে বের হয়ে মায়ের ঘরের দিকে গেল। মায়ের সামনে দাঁড়িয়ে রুহি মায়ের হাত ধরে ইশারা করলো, কি হয়েছে? রহিমা বেগম রুহির কাছ থেকে নিজের হাত থেকে ঝটকা মেরে ছাড়িয়ে নিল। তুই আমাকে ছুবি না, তোর কারণে আজকে আমারে তোর বাপে মারছে। সব কিছুর মূলে তুই যা, তুই বাইর হ আমার ঘর থেকে। তোর লগে আমার কোনো কথা নেই। রুহি কিছুই বুঝল না কি কারণে তাকে কথা শোনানো হচ্ছে। মা আবার মারবে সেই ভয়ে গুটি গুটি পায়ে নিজের ঘরের দিকে রওনা দিল। এদিকে আবির বাসাতে গিয়ে নিজের ঘরের মধ্যে শুয়ে শুয়ে শুধু ওসপিস করছে। সে কি করে এত বড় একটা ভুল করে ফেলল? না না, এখনই তাকে রুহির বাড়িতে যেতে হবে। তাড়াতাড়ি আবার বের হতে নিল। মা জিজ্ঞাসা করলো, কেবল ফিরলি, আবার কোথায় যাচ্ছিস? এত বড় ভুল কি করে করলাম মা? রুহির জন্য একজোড়া নূপুর কিনেছিলাম মা, দিয়ে আসতে ভুলে গেছিলাম, তাই এখন যাই দিয়ে আসি। না এখন যাস না, কালকে দিস। না মা, এখনই দিয়ে আসবো। আমার রুহি নূপুর পরে থাকবে, যখন হেঁটে বেড়াবে ঝনঝন করে বেজে উঠবে নূপুরগুলো। আমার চুপ কথা কথা বলবে নিজের পা দিয়ে। শায়লা চৌধুরী বুঝতে পারলো ছেলেকে আটকে লাভ নেই, সে যাবেই, তাই বলল, তোর সাহিত্য যার জন্য রেখেছিস তাকে গিয়ে শোনা, যা এখন। আবির মাথা চুলকাতে চুলকাতে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রুহিদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। গাড়ি চালানো অবস্থায় বাম পকেট থেকে রুহির জন্য কেনা নূপুর জোড়া বের করলো আর ডান হাত দিয়ে স্টিয়ারিং ধরে রাখলো। নূপুর জোড়া আবির চোখের সামনে ধরে রেখে বলল, এই নূপুর জোড়াটি হবে তোমাকে দেওয়া আমার ভালোবাসার প্রথম চিহ্ন। আমি জানি এটা তুমি খুব যত্ন করে রাখবে। নূপুর যখন তুমি পায়ে দিয়ে হাঁটবে তখন ঝনঝন শব্দ হবে, তার সাথে আমার হৃদয়টাও দোলা দিয়ে যাবে। জানি না তোমাকে আমি কেন এত ভালোবাসি, তবে এটা জানি যে আমার চুপ কথাকে আরও 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 অনেক ভালোবাসতে চায়। আবির নূপুরের জোড়ার সাথে গল্প করতে করতে কখন যে রুহিতের গ্রামে প্রবেশ করেছে নিজেও জানে না। একটা গরুর গাড়িতে পাশ কাটিয়ে যেতে গিয়ে একটা গাছের সাথে ধাক্কা মারে আবির। ঘটনাস্থলে জ্ঞান হারায়। যখন চোখ খুলে তখন হাসপাতাল টাইপ কোথাও নিজেকে আবিষ্কার করে। ডান দিকে তাকিয়ে দেখে বেডের পাশে রুহি বসে আছে, আর কিছুটা দূরে রহিমা বেগম ও খালিক মিয়া বসে আছে। রুহির চোখ মুখ একেবারে শুকিয়ে গেছে বোঝাই যাচ্ছে। অনেকক্ষণ ধরে কান্না করার ফল এটা। আবিরের মুখে একটু হাসি টেনে বলল, কি ব্যাপার, কান্না করছো কেন? আমার তো কিছুই হয়নি, মরে যায়নি এখনো, তাই যে কেঁদেছো? আবিরের কথা শুনে রুহির বুকটা কেঁপে উঠল। রুহির ফোপানো আরও বেড়ে গেল। রুহি নিজের হাতের দ্বারা বোঝালো, যেমন কথা আর কখনো বলবেন না। এমন বললে আমি এমন জায়গায় হারিয়ে যাব যে কোথাও আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। আবিরের রুহিকে চিনতে একটুও দেরি হয়নি, কারণ সে ইতিমধ্যে বুঝে গেছে যে রুহি আবিরের প্রেমে গড়াগড়ি খাচ্ছে। নিজের হাতটা দিয়ে রুহির হাত ধরে মুখের কাছে এনে একটা চুমু দিয়ে আবির বলল, বিধাতার লিখন কেউ খণ্ডাতে পারে না রুহি, তবে তিনি যদি আমাকে শুধুমাত্র একটা জিনিসও উপহার দেন, তাহলে আমি এটাই চাইব যে সারাটা জীবন যেন তোমার পাশেই থাকতে পারি, মরণটা যেন একসাথেই হয়। রুহি মনে মনে বলল, আপনার কথায় এত মায়া কেন আবির? যত আপনাকে দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। এত ভালোবাসা কি আমার কপালে আছে, নাকি আমি স্বপ্ন দেখছি? একটু পর ঘুম ভেঙে যাবে,
আর আপনার সাথে কাটানো সময়টা হারিয়ে যাবে স্বপ্নের সমুদ্রে। আবির মুচকি এসে বলল, স্বপ্ন দেখছো না, সবই বাস্তব। রুহি নিজের হাত উল্টো করে আবিরের দিকে তাকিয়ে রইল। যার যার অর্থ আমার কথা বুঝলেন কিভাবে? তোমার আমার কথা বলার জন্য কোনো শব্দ মাধ্যম প্রয়োজন নেই। তোমার চোখ যে আমার সঙ্গে কথা বলে। সব ভালোবাসায় কথা বলা লাগে না। তুমি আমার চুপ কথা ভালোবাসা। সারা জীবন তাই চুপ থেকেই আমাকে নিজের মনের কথাগুলো চোখ দিয়ে বলে দাও। চুপ থেকেও কথা হবে তোমার আমার, কি হবে না? রুহি মাথা দুলিয়ে চুপ করে থাকে। আবির জিজ্ঞাসা করে, আমরা কোথায় আছি? আমাদের গ্রামের একটা ক্লিনিকে। আবির পকেটে হাত দিয়ে কিছু খুঁজতে থাকে। রুহি চোখের ভ্রুজোড়া উঁচু করে জিজ্ঞাসা করে, কি? আমার মোবাইলটা। কিছুক্ষণ পর নিজেই বলে, মোবাইলটা হয়তো গাড়িতে পড়ে আছে। রুহি আবিরের দিকে তাকিয়ে, মা বাবাকে কি খবর দিব? না না, তাদের সাথে কিছু বলার দরকার নেই, বললে টেনশন করবে। তুমি এক কাজ করো, তোমার ফোনটা দাও, একটু আমাকে দাও। আমি মাকে কল দিয়ে বলে দিচ্ছি যে আমি বন্ধুর বাড়িতে আসি, কয়েকদিন এখানেই থাকবো। তোমার নাম্বারটা মায়ের কাছে নেই, তাই মা বুঝতে পারবে না আমি ঠিক কোথায় আছি। আর আমি সুস্থ হয়ে ফিরে চলে যাব। সে পরে হবে, আগে একটু বিশ্রাম নিন, বাড়িতে গিয়ে না হয় ফোন দিন। আবির চুপচাপ শুয়ে থাকে আর রুহি ওর মাথায় হাত বুলিয়ে দুতে থাকে। রহিমা বেগম দূর থেকে রুহির আবিরের মাথায় হাত দিয়ে দেওয়াটা মুখ ঝামটা মারে। আর খালেক মিয়াকে বলে, দেখেছো তোমার মায়াটা কেমন বেশরম হইয়া গেছে? হবু স্বামী, যার লগে এখনো বিয়াই হয় নাই, তার লগে কেমন চিপকা চিপকি করে বসে আছে। বিয়ে হইলে কি হইব আল্লাহ জানে। আদিক্ষেতা দেখে আর বাঁচি না। খালেক মিয়া স্ত্রীর কথা এড়িয়ে যান। আজকে মেয়েটাকে দেখে তৃপ্তির হাসি দিচ্ছে। একটা ভালো ছেলের হাতে মেয়েকে তুলে দিতে পেরে এবার মরেও যেন শান্তি। সন্ধ্যার দিকে আবিরকে নিয়ে নিজেদের বাড়ি ফিরে আসে রুহি আর তার বাবা মা। খালিক মিয়া নিজেদের ঘরটা ছেড়ে দিয়ে আবিরকে থাকার জায়গা দেয়। তারা বারান্দায় বিছানা করে, মাহিকে রুহির ঘরে দেয়। নিজেরা বাইরে শুবে এটা ভেবেই রহিমা বেগম উসপিস করলেও কিছু বলতে পারছিল না। ব্যাপারটা দেখে আবির খুব মজা পাচ্ছিল। আবির বিছানায় শুয়ে আছে, রাত 9টা কি 10টা হবে। হঠাৎ মনে হলো, ইস, মাকে তো বলাই হয়নি আমি কোথায় আছি। যাই, রুহির ফোনটা নিয়ে বাড়ির বাইরে গিয়ে মায়ের সাথে কথা বলে আসি। সবাই কি টেনশন করছে আমাকে নিয়ে তার ঠিক নেই। কতবার কল দিয়েছে হয়তো। যাই গিয়ে বলে আসি আমি বন্ধুর বাসায় আছি। আবিরকে রুহির ঘরের সামনে গিয়ে দরজা ধাক্কা দিয়ে দেখল রহিমা বেগম। মনে মনে একটা শয়তানি হাসি দিয়ে চুপচাপ থাকলো। আবির এটাকে রুহি দরজা খুলে দিল। আবির বলল, মায়ের সাথে কথা বলতে হবে, ফোনটা একটু দাও, আমি বাইরে থেকে কথা বলে আসি। এখানে তো আবার নেটওয়ার্ক পায় না। রুহিও আবিরের সাথে যেতে চাইল। আবির না করল না। দুইজন যখন বাড়ি থেকে বের হচ্ছি, রহিমা বেগম চেঁচিয়ে বলে উঠল, আরে কে কোথায় আছো? ও মধুর মা, ও সাফুর মা, দেখা যাও, শহরের ছেলেটা আমার বোবা মায়াটা কোন আগানে বাগানে নিয়ে যাইতেছে। কোনো কুকর্ম করব কেটা জানে। হাই হাই, আমার কি হইব? কথাটা শুনে আবির আর রুহি থমকে দাঁড়ালো। একজন মা মেয়েকে নিয়ে এমন কথা বলে কি করে? ছি, মন তো বলছে এই মহিলাকে মাটির নিচে পুঁতে ফেলতে। দেখো দেখো, শহরের পোলাটাই আমার মায়ারে আগানে বাগানে লয়া যাইতেছে। কুকর্ম কইরা আমার বোবা মায়ারে সাইডে দিয়ে চলে যাইব। আবির আর রুহি রহিমা বেগমের কথা শুনে হতভম্ব হয়ে যায়। আবির চিৎকার করে বলে ওঠে, মুখ সামলে কথা বলবেন আপনি। না রুহির মা, মা না, মা না, সো কল্ড মা। আবির এতটুকু বলতেই রহিমা বেগম বলতে লাগলেন, এই যে বড়লোকের বেটা, তোমাদের মতো বড়লোকের বেটাদের আমার ভালো করেই চেনা জানা আছে। তোমরা মায়া গো ফুসলায়া ফুসলায়া নিজের টাকা দেখায়া 2 দিনের পিরিত কইরা আকাম কুকাম কইরা তাদের রাস্তায় ছাইড়া দাও। আমার বোবা মায়াডারের সাথে বিয়ে করার লোভ দেখাইয়া তারে আগানে বাগানে লইয়া যাইতেছ, আর আমি বললেই আমার দোষ? আবির নিজের 2 কান চেপে ধরে, দয়া করে চুপ করুন। আপনি এত বড় মিথ্যা বলবেন না। আমার কথা না হয় বাদই দিলাম, আপনার মেয়েকেও এত বড় অপবাদ দিতে আপনার একটু কষ্ট হচ্ছে না? এমন বলবেন না দয়া করে, তাহলে সন্তানেরা মায়েদের প্রতি বিশ্বাস হারাবে। এই যে লোকগুলো জড়ো করলেন, বদনাম কার হবে ভেবে দেখেছেন? আমার বা রুহির কি তেমন কিছুই হবে না। ওকে তো আমি বিয়ে করে নিয়ে চলে যাব। এই গ্রামের মানুষগুলো কথা শোনাবে আপনাদের। কষ্ট লাগছে না আপনার? পাশ থেকে একজন মহিলা বলে উঠল, কষ্ট হইব কেন? মায়াডা তোমার লগে বাগানে বাগানে যাইতেছে, দেখে তাহলে কি তার মায়ের মাথা ঠিক থাকবো? আবির হাত ঝরকের বলে, দয়া করে আপনারা এই আগানে বাগানের শব্দটা আর বলবেন না। বিশ্রী থেকেও বিশ্রী। আকাম করতে যাবা আর করলেই দোষ। ছোটবেলায় বই পড়ছিলাম, কানাখোড়া বোবা একটা একটা আস্ত শয়তান হয়। আজকে তার প্রমাণ পেয়ে গেলাম। এই মায়ারে না দেখলে বুঝবারই পারতাম না। মায়া তো সার জীবন সাধু সেজা ঘুরে বেড়াইতো,
তলে তলে এত দূর। এই কথা শোনার পর লজ্জায় রাগে আবিরের চোখ দিয়ে পানি পড়তে থাকে। নিজের পবিত্র ভালোবাসার সম্পর্কে এত বড় অপবাদ শোনার থেকে মরে যাওয়া অনেক ভালো। রুহির দিকে তাকিয়ে দেখলেও রুহি তার মায়ের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। চোখে এক ফোঁটাও পানি নেই। অতিরিক্ত শখ খেলে মানুষ যেমন অবাক হয়ে যায়, রুহিরও ঠিক তাই হয়েছে। মা তো সারা জীবন কষ্টই দিয়েছে, কিন্তু এই বয়সে এত বড় অপবাদ দেবে সেটা হয়তো রুহি কল্পনাও করে উঠতে পারেনি। আবির পাড়ার সবাইকে বোঝানোর চেষ্টা করছিল যে সে কি কারণে বাড়ির বাইরে যাচ্ছিল, কিন্তু কেউ আবিরের কথাটা কানে নিল না, বরং বলল, শোনো, বড়লোকের বেটা, এইটা তোমার শহর না যে ক্ষমতা দেখাইয়া একটা মেয়েরে মাঝরাতায় ছায়া পালাইয়া যাইবা। এটা হলো গ্রাম। গ্রামের লোক যেমন মানুষকে ভালোবাসতে পারে, তেমনি অন্যায় করলে মাটিতে জ্যান্ত পুঁতে দিতে পারে। আপনারা বোঝার চেষ্টা করুন। আমার নিজের একটা ছোট বোন আছে, আর তাছাড়া আমি যে মেয়েকে ভালোবাসি জেনে তাকে বিপদে ফেলবো, আপনারা বোঝার চেষ্টা কেন করছেন না? বরাবরের মতো আবির সবাইকে বোঝাতে লাগলো, কিন্তু কয়েকটা যুবক ছেলে আবিরের দিকে তেড়ে আসতে লাগলো। তাদের কুনজর অনেক আগে থেকে ছিল রুহির প্রতি। তারা হয়তো এই সময় আবির আর রুহিকে একসাথে দেখাটা সহ্য করতে পারছে না, তাই আবিরকে মারতে গেল। একটা ছেলে যখন আবিরের গায়ে হাত তুলতে গেল, আবির তার গালে এমন জোরে একটা চড় লাগালো, মাটিতে আছাড় খেয়ে পড়ে থাকলো। বাকিরা আবিরের চোখ দেখে ঢোক গিলে এক পা দুপা করে পিছিয়ে গেল। আবির বলতে লাগলো, অনেক হয়েছে, আর না। আপনারা নিজের মতো যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন। কি মনে করেছেন আমি রুহিকে ধোকা দিব? ধোকা যে কি জিনিস আবির আর রুহির জন্য সেটা জানে না। আবির শুধু জানে তার রুহিকে ভালোবাসতে, রুহির সাথে চলতে, দুঃখগুলো ভাগ করে নিতে। আপনাদের অনুরোধ করছি, আপনারা এত বড় অপবাদ আমাদেরকে দিবেন না। আবির এবার রহিমা বেগমের দিকে তাকিয়ে বলল, আর এই যে মা, বলে আবির একটা তাচ্ছিলের হাসি দিল। আবার বলল, জন্ম দিতে না পারলেও মা হওয়া যায়, উদাহরণ তো গতদিন দিয়ে দিয়েছি। কিন্তু আপনি একটা হতভাগিনী। কি বললে? আমি হতভাগিনী? নিশ্চয়ই হতভাগিনী। না হলে একটা নিরীহ মেয়ে, হোক না সে আপনার আগের পক্ষের মেয়ে, তো এত বড় অপবাদ আপনি দিতে পারতেন না। আপনি মা হয়েছেন, আপনার তো নিজের একটা মেয়ে আছে, তাই না? নিজের বুকে হাত দিয়ে বলুন তো, আপনি তার মা হতে পেরেছেন কিনা? পাড়ার কিছুটা মুরব্বী টাইপের এক লোক বলল, শোনো বাবা, তোমারই কিছু কথা কই। এইটা গ্রাম। এখানে যদি একটা ছেলে আর একটা মেয়েকে পাশাপাশি দেখা হয়, তাহলে সেটা আমরা অন্য কিছু ভাইবা নেই। তার উপরে তুমি রুহির মায়েরারে নিয়ে রাত্রেবেলা বাইর হবার লাগছিলা। বিষয়টা গ্রামে একটু অন্যরকম লাগবো। আমি যা বোঝাতে চাচ্ছি আশা করি বুঝবার পারছো। আবির বলল, এখন কি বলতে চাচ্ছেন সেটা বলুন। সবাই কানাঘুষা করতে লাগলো। শেষ পর্যায়ে মুরব্বী টাইপের লোকটি বলল, তোমার এর লোহির লগে এখনই বিয়ে করণ লাগবো। লোকটির কথা শুনে আবির চরম পর্যায়ে অবাক হলো। এখনই বিয়ে মানে? আপনি কি মনে করছেন আমি রুহিকে বিয়ে করব না? আমি বলেছি আমার বোন আসবে 10 দিন পর, সে আসলেই বিয়েটা করে ফেলবো। তাকে ছাড়া বিয়ে করব না বলেই তো আজকে আমি রুহিকে বিয়ে করে নিয়ে জানি। তাহলে তো আজই আমি ওকে নিয়ে যেতাম। সেসব আমাদের শোনার দরকার নেই বাপু, এই বিয়ে এখনই হইব। আবিরের কোনো কথাই শোনে না কেউ। গ্রামের মসজিদের ইমাম দিয়ে বিয়ে পড়িয়ে দেওয়া হয় রুহি আর আবিরের। এতটা সময় ধরে খালিক মিয়া নীরব দর্শকের মতো ভূমিকা পালন করেই আসছিল। বিয়ে শেষে যার বাড়িতে চলে যায়, আবির রহিমা বেগমকে বলে, কি পেলেন এসব করে? আমার অপেক্ষা তো শেষ হয়ে গেল। রুহিকে নিয়ে তো আমি চলে যাব। আপনার ছোট একটা মেয়ে আছে, ওর বিয়ে হবে তো। সবাই বলবে ওর বোন রাতে একটা ছেলের সাথে ধরা পড়েছিল, ওর চরিত্র ভালো না। হা হা হা। নিজে আমাদের গর্তে ফেলতে গিয়ে এখন নিজেই সেই গর্তে পড়ে যাবেন। চলো রুহি। এই বলে আবির রুহির হাতটা ধরে রুহির ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। রুহি আবিরের পা ধরতে যায়। এই কি করছো রুহি? পায়ে হাত কেন দিচ্ছ? রুহি মুখ খুলে বোঝালো, মা, আরে বাদ দাও এসব, এখন চলো শুয়ে পড়ি। শোয়ার সময় এক বিপত্তি হলো। রুহির খাটটা এত ছোট যে দুজন শোয়ার জন্য যথেষ্ট না। আবির কিছুটা ভেবে রুহিকে কোলে তুলে নিয়ে নিজে আগে শুয়ে তারপর রুহিকে তার বুকের উপর রাখলো। এবার পারফেক্ট। আবির কথায় রুহির লজ্জায় চোখ খুলতে পারছে না। আবির রুহির কপালে উষ্ণ ভালোবাসা ছুঁয়ে বলল, আমার চুপ কথায় এত লজ্জা পেলে আমি বাসরাতে আদর করব কিভাবে? একটু লজ্জা কম পাবে, ওকে? রুহি আবিরের বুকে হালকা কিল দিয়ে আবিরের বুকে মুখ গুজে থাকলো। ইস, মানুষটার লজ্জা শরম বলতে কিছু নেই। আমাকে কি লজ্জায় না ফেলে দিল। সেই রাতে রুহি আবিরের বুকে ঘুমিয়ে পড়ে। আবিরও তার ভালোবাসাকে এই প্রথমবারের মতো নিজের বুকে জড়িয়ে ঘুমিয়ে যায়। রুহিকে বুকে নিয়ে একটা শীতল অনুভূতি বয়ে যায় আবিরের দেহে।
একেই হয়তো বলে ভালোবাসার অনুভূতি। সকালবেলা কিছু মানুষজনের কথা বলার শব্দে আবির ও রুহির ঘুম ভেঙে যায়। ঘরে থেকে বাইরে গিয়ে দেখে একগাদা মানুষ জমা হয়েছে। সবাই কি সব আবোল তাবোল বলাবলি করছিল। সব কথার ভিতর থেকে একটা কথা আবিরের কানে ভালোভাবে পৌঁছায়, সেটা হলো, ওই দেখ ওই দেখ, এই পোলা লগে মায়াডা আকাম করবার গেছিল, ধরা পড়া এই বাড়ির জামাই হয়ে গেছে। আবির ভালো করে জানে এরা সুযোগ পেয়ে যা নয় তাই বলে যাচ্ছে। আজকালকার মানুষগুলো পারেও বটে, নিজের বাড়ির মেয়ে 10টা প্রেম করবে, সমস্যা নেই, কিন্তু পাশের বাড়ির মেয়েকে কোনো ছেলের সাথে কথা বলতে দেখলেই তিলকে তাল বানিয়ে সারা দুনিয়া করে ফেলবে। একটা যুবতী মেয়ে বলে উঠল, ইস, দেখতে কি মাশাল্লাহ, দেখে তো বড়লোকের পোলায় মনে হয়। আমরা কি করলাম ভাই, আমাদের চেহারা মানুষের চোখেই পড়ে না। একটা বোবা মাইয়ার বিয়া, না না না, শুধু বিয়া না, ধরা পইরা বিয়া। আবির চিৎকার করে উঠল, শাট আপ, মুখ সামলে কথা বলবেন, না হলে এই আবির চৌধুরীর এক কথায় আপনাদের মুখ বন্ধ হয়ে যেতে পারে। কালকে রাতে চুপ করে ছিলাম মানে এই না যে আজকেও চুপ থাকবো। আবিরের সমবয়সী একজন বলল, তোমরা আকাম করবা আর আমরা করলেই দোষ? নিজের ক্ষমতা দেখাইবা শহরে গিয়ে দেখাও, গ্রামে আমরাই বাঘ, আমরাই সিংহ। আবির সিঁড়িটার দিকে গিয়ে কলার চেপে ধরল, ইউ, আমি ঠান্ডা মাথায় আছি বলে মনে করো না যে তুমি দুনিয়া কিনে ফেলেছ। আর কি বলেছিলে যেন, তোমরাই বাঘ তোমরাই সিংহ। তোমাকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলার মতো ক্ষমতা আমার আছে, টাকা পয়সার ক্ষমতা না, এটা গায়ের জোর। আর হ্যাঁ, এই যে গ্রামের মানুষ, আপনাদের বলছি, মানুষ হন একজনের কথা শুনে আন্দাজে কারোর উপর কথা বলা ছেড়ে দিন। আর এই যে তুমি, কোথায় তুমি আমাদের আকাম কুকাম করতে দেখেছিলে বলো তো? যদি না বলতে পারো তাহলে তোমাকে আমি পুলিশের হাতে দেব। আবিরের কথায় ছেলেটা আমতা করে বলল, দেখছি তো, তোমার তোতলানোই বলে দিচ্ছে তুমি মিথ্যার বানট কথা বলছো। তোমাকে প্রমাণ দেওয়া লাগবে, না হলে রুহি তোমার মোবাইলটা একটু আনো তো। রুহি মোবাইলটা এনে আবিরের হাতে দেয়। আবির মোবাইলটা নিয়ে বাড়ির বাইরে গিয়ে কাউকে ফোন দেয়। 10 মিনিটের ভেতরে এক গাড়ি পুলিশ চলে আসে। আবির ছেলেটাকে পুলিশের হাতে তুলে দিয়ে বলে, এই ছেলেটা আমাকে আর রুহিকে নাকি আগানে বাগানে গিয়ে আকাম কুকাম করতে দেখেছে, ওকে নিয়ে যান। আর যদি প্রমাণ দিতে না পারে তাহলে পিঠের ছাল চামড়া তুলে নেবেন। আমাদের অপবাদ দেওয়ার চেষ্টা করেছে। ঠিক আছে স্যার, আপনি চিন্তা করবেন না। আবির এবার গ্রামবাসীর উদ্দেশ্যে বলল, আর কে কে আছেন যারা আমাকে আর রুহিকে আকাম কুকাম করতে দেখেছেন? গ্রামের সবাই চুপ হয়ে গেল। জীবনের ভয় সকলেরই আছে। আবির এইভাবে সিন ক্রিয়েট করতে চায়নি। আবির তাকে দেওয়া সব কষ্ট মেনে নিতে রাজি, কিন্তু তার ভালোবাসা, তার রুহিকে নিয়ে বাজে কথা কোনোভাবে আর শুনতে পারছে না। গ্রামের লোকজন আস্তে আস্তে রুহিদের বাড়ি থেকে চলে যেতে থাকে। রহিমা বেগম মাথায় হাত দিয়ে বসে আছে। মিথ্যা অপবাদ দেওয়ার ফল আল্লাহ হয়তো হাতে নাতেই দিয়ে দেয়, না হলে ছেলেটা বদনাম করার ফলস্বরূপ তার ভাইপোকেই পুলিশে ধরিয়ে নিয়ে গেল। খালিক মেয়ে এবার রহিমা বেগমের সামনে দাঁড়িয়ে বলল, জীবনে আমি কি এতই পাপ করেছিলাম যে তোর সাথে আমার বিয়ে হন লাগলো? তুই অহনও মা হইতে পারস নাই, দেখলি তো ওপরওয়ালার লীলা খেলা। পুলিশ তোর ভাইপোরেই ধরিয়ে নিয়ে গেল। রুহি ঘরে চলে গেল। আবিরও রুহির পেছনে পেছনে গেল। রুহি গতকালকের মতোই আবার আবিরের কাছে মাপ চাইতে লাগলো। আবির একটু হেসে বলল, কার জন্য মাপ চাইছো রুহি? এই মহিলার জন্য যে তোমাকে দিনের পর দিন অত্যাচার করেছে। রুহি ইশারায় বলল, আপনি আমার সাথে বিয়ে না করতে চাইলে এই গ্রামেও কোনোদিন আসতেন না। আর গতকাল থেকে যা ঘটছে এগুলো ঘটতো না। এসব নিয়ে আর নো মন খারাপ করা। আবির রুহির চোখের জল মুছিয়ে দিল। রুহিকে অন্যমনস্ক করার জন্য আবির বলল, আচ্ছা শোনো না, সবাই তো তোমাকে রুহি বলে ডাকে, আমি তাহলে তোমাকে চুপ কথা বলেই ডাকবো, কি বলো? রুহি মুচকি হাসল, যার অর্থ আবিরের জানা। রুহিও যায় তার প্রিয় মানুষ, তার স্বামী তাকে আলাদা নামে ডাকুক। যে নামে ডাকলে রুহির দেহ মন দোলা দিয়ে যাবে। সবার আড়ালে আবিরের ডাকা নামে জানান দিবে রুহির প্রতি আবিরের ভালোবাসার পরিমাপ। আবির রুহির দুই ঘাড়ে দুই হাত রেখে বলল, কোথায় হারিয়ে গেলে তুমি? আমার সাথে কথা বলে ভাবনায় ডুবে যাও মানা, ওকে? রুহি ভ্রুকুচকে তাকালো। আবির, প্লিজ রুহি, এমন ভ্রুকুচকে থেকো না, আমি জ্ঞান হারাবো। হা হা হা। রুহি আবিরের কথা শুনে আরো ভ্রুজোড়া আরো কুচকাল। আবির রুহিকে টান দিয়ে বুকে জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, এই চুপ কথা, তোমার ভেতর কি ব্ল্যাক হোল আছে? রুহি বুক থেকে মাথা তুলে আবিরের মুখের দিকে তাকিয়ে থাকলো, যার মানে সে আবিরের কোনো কথাই বুঝতে পারেনি। আবির আবার বলল, ব্ল্যাক হোল যেমন সব কিছুকে নিজের মধ্যে টেনে নেয়,
ঠিক তুমি তেমন। তোমাকে দেখলে আমার সব রাগ কষ্ট দূর হয়ে যায়। মনে হয় যেন আমার খারাপ গুণগুলো তুমি নিজের মধ্যে শুষে নাও। এত ভালোবাসি কেন তোমাকে আমি। এখন ইচ্ছা করছে তোমাকে আমি আমার কলিজার মধ্যে ঢুকিয়ে ফেলি, যাতে আমার বুকে বাম পাশটায় সারাক্ষণ তুমি থাকতে পারো। রুহি আবিরের বুকের মধ্যে মুখ ডুবিয়ে চুপটি করে আসে। আবিরের একটা অনুভূতি মাখা কথাও সে মিস করতে চায় না। এমন হলে কি খুব খারাপ হতো? রুহি সারাদিন আবিরের বুকের মধ্যে ঘাপটি মেরে বসে থাকবে, আর আবির তার মনের কথা, রুহির প্রতি ভালোবাসার কথা বলবে। এসব রুহি নিজেই ভাবছে আর লজ্জায় লাল হয়ে যাচ্ছে। লজ্জা নিবারণের জন্য রুহি আবিরের বুকের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। আবির ভালোই বুঝতে পারছে তার চুপ কথা কেন এত লজ্জা পাচ্ছে। দুই হাতের আজলায় রুহির মুখটা ধরে কপালের সাথে কপাল লাগিয়ে আবির বলল, লজ্জাবতী, এত লজ্জা পেও না। তাহলে কিন্তু এখন আমার আদর করতে ইচ্ছে করবে। রুহি যেন লজ্জায় মরে যায়। এই লোকটা কি সবসময় দুষ্টু দুষ্টু কথা বলে যাবে? কি পায় এমন কথা বলে? মাঝ দিয়ে বেচারি রুহিটা লজ্জায় মরে যায়। আবির রুহিকে বারবার লজ্জায় ফেলে ইচ্ছে করে, কারণ রুহির লজ্জা মাখা মুখখানা যে আবিরের খুব প্রিয়। তাই সুযোগ পেলে লজ্জা দিতে চায় তার চুপ কথাকে। জানো রুহি, তুমি যখন লজ্জায় লাল হয়ে যাও, তোমার মুখখানা পাকা আমের মতো টকটকে হয়ে যায়, আর আমার ঠুস করে খেয়ে ফেলতে মন বলে। রুহি আবিরের এমন কথা শুনে আর দাঁড়াতে পারল না, দৌড়ে ঘরের বাইরে যেতে নিল। কিন্তু বেচারি আবির তার ইচ্ছায় পানি ঢেলে দিল। কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, আমি বলেছি না তোমার লজ্জামাখা মুখ দেখবো সবসময়? তাহলে পালিয়ে যাচ্ছ কেন? লজ্জা পাবা আমার সামনে, ওকে? আর আমি আমার লজ্জাবতীকে দেখে নিজের ভালোবাসার পিপাসা মিটাবো। রুহি হাত দিয়ে আবিরকে ইশারা করলো তার গায়ে চিমট কাটতে। আবির ভ্রু কুচকে রুহির দিকে তাকালো। রুহি মুচকি এসে বুঝালো, আমার কেন যেন মনে হচ্ছে সব আমি স্বপ্ন দেখছি, আপনি বাস্তবের কেউ না। আমার ঘুম ভেঙে গেলে আর আপনি উধাও হয়ে যাবেন। আবির হো হো করে হাসতে লাগলো। শেষমেশ হাসি থামিয়ে রুহির কানে হালকা একটা কামড় দিয়ে ফিসফিস করে বলল, এবার বিশ্বাস হয়েছে তো আমি বাস্তব না স্বপ্ন? নাকি এর থেকেও বড় কিছু করতে হবে? রহিমা বেগম বাইরে থেকে আবিরের হাসির শব্দ পেয়ে ভেংচি কেটে বলে, একটুখানি আগে যে মান সম্মান টানাটানি লাগছিলে, এইটা মনে হয় ভুলে গেছে। নির্লজ্জের মতো কইরা দরজা আটকাইয়া হাসবার লাগতেছে। পীড়িত করে দেখাইতেছে আমাদের। খালেক মিয়া অবাক হয়ে যাচ্ছে এই মহিলাকে দেখে। মেয়েটার প্রতি তার কিসের হিংসা সেটা বুঝতে পারছে না। এই ঝেলো বেটি, আরেকটা কথা কইবে না, তাহলে কিন্তু এ বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়া বাইর করে দিব। আর কার সম্মান নিয়ে টানাটানি লাগছিল কইছিলি? আমার মায়ের জামাইয়ের না, তোর, বুঝলি? আর তারা স্বামী স্ত্রী, তাগে কি কোনো অধিকার নেই ঘরের দরজা বন্ধ করার? শুনে রাখ, তোর আর তোর ভাইপো গুলোর ভয়ে আমি তোরে কোনোদিন কিছু কইবার পারি নাই। না জানি আমার সরল সোজা মায়াটার কি ক্ষতি করে দেয় সেই ভয়ে। কিন্তু আজকে আমার আর সেই ভয় নাই। তাকে এমন একটা পোলার হাতে তুলে দিছি যে জীবনের সব ঝড় সামাল দিতে পারবে। কি কইলা তুমি? আমার এই বাড়ি থেকে বাইর করে দিবা? মনে রাখো, এই বাড়িটাও আমার। এমন সময় রুহি আর আবির ঘর থেকে বের হয়ে আসলো। রুহির হাতে লাগেজ। রহিমা বেগম একটা তৃপ্তির ঠেকুর তুলবেন, আজকে আপদ বিদায় হচ্ছে বলে কথা। রুহির লাগেজটা আবিরের হাতে দিয়ে রহিমা বেগমের সামনে এসে পায়ে সালাম করলো। রহিমা বেগমের ভিতর কোনো রকম পরিবর্তন দেখা গেল না। মেয়েটা যে পায়ে সালাম করে সামনে দাঁড়িয়ে আছে তিনি যেন দেখতেই পারছেন না, অন্যদিকে তাকিয়ে আছেন। রুহি মায়ের মুখে আলতো করে হাত দিয়ে মুখটা ধরে সামনের দিকে ঘোরালো। ইশারায় বলল, মা, আমি এ বাড়ি থেকে চলে যাচ্ছি। আর কোনোদিন তোমাকে কষ্ট দিতে আসবো না। আর কোনো বোবা মেয়ে তোমার বোঝা হয়ে অন্ন ধ্বংস করবে না। মা, ছোটবেলায় আমার জন্মদানকারীকে হারিয়েছি, তারপর থেকে শুধু তোমাকেই মা বলে ডেকেছি। আমি কোনোদিন ভাবিনি তুমি আমার সৎ মা। মা তো মাই হয়, তুমি আমার মা। মেয়ে কোনোদিন মায়ের খারাপ চাই বলো? আমি জানি আমি এখানে আসলে তুমি খারাপ থাকবে, তাই আর কোনোদিন এখানে আসবো না। তুমি দোয়া করো মৃত্যুটা যেন ওখানেই হয়। খালেক মিয়া এতক্ষণ মেয়ের দিকে তাকিয়েছিলেন। চোখের পানি আজকে আর বন্ধ করতে রাখতে পারছে না। ছোট বোনটা কোথা থেকে দৌড়ে এসে রুহিকে ঝাপটে ধরল। বুবু, তুমি যাও না। তুমি গেলে কে আমার মাথার চুল বাইন্দা দিব? কে আমার সাথে খেলা করব? কে আমারে আদর করব? ও বুবু, তুমি কথা কও না কেন? তুমি থাকো বুবু, আর না হয় আমারে তোমার সাথে নিয়ে যাও। তোমার ছাড়া আমি থাকবো কেমনে বুবু? রুহি ৯ বছরের বোনটাকে কোলে তুলে নিয়ে সারা মুখে চুমুতে ভরিয়ে দিচ্ছে। এই পরি বোনটাকে ছেড়ে চলে যাবে ভাবতেই চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। কিন্তু বিধাতা চিৎকার তো দূরে থাক, মুখ থেকে তো শব্দটি বের হওয়ার ক্ষমতা দেয়নি। রুহি ফুপিয়ে ফুপিয়ে উঠছে। আবির দূর থেকে দেখে যাচ্ছে। আজকে রুহির কান্না থামাবে না আবির। এটাই হবে রুহির শেষ কান্না। আবির যতদিন বেঁচে থাকবে রুহিকে কাঁদতে দিবে না, মনে মনে শপথ করা আবির। খালেক মিয়া রুহির হাতটা আবিরের হাতে দিয়ে বলে, বাজান,
মায়াটা আমার কোনোদিন মায়ের ভালোবাসা পায়নি। পরের ঘরে একটু সুখে থাকবো সেই আশায় বেশি আছি। আমার মায়াডারে বাড়ি চাকরিন বানাইতে রাখো, কিন্তু এইখানে আর আইনো না বাবা, আমি মরে গেলেও না। রুহি করুণ শিখে বাবার দিকে তাকিয়ে আছে। বাবার কষ্ট ভাগ করে নেওয়ার মতো ক্ষমতা নেই তার। থাকলে নিশ্চয় বাবার কাছ থেকে কষ্টগুলো ভাগ করে নিত। আবির আর রুহি খালিক মিয়াকে সালাম করে বাড়ি থেকে বিদায় হলো। রুহি যাওয়ার সময় বারবার পিছন ফিরে তাকাচ্ছিল। মা হয়তো রুহিকে বুকে জড়িয়ে নেবে, বলবে, পাগলিবে, আমি তো তোর মা। কিন্তু এসবের কিছুই ঘটে না। রুহির চোখের পানি ফেলতে ফেলতে আবিরের সাথে বিদায় নেয়। আবির আর রুহি রওনা দিল বাসার উদ্দেশ্যে। আবিরের বাসার উদ্দেশ্যে। আবির গাড়ি চালাচ্ছে আর রুহি চুপচাপ বসে আছে পাশের সিটে। প্রথম দিনের মতো এক হাতের ভিতর আর এক হাত নিয়ে মোছরামুছরি করছে। আবির আর চোখে রুহির হাতে কাজকর্ম দেখছে। ভালোবাসাগুলো খুব অদ্ভুত। প্রিয় মানুষটা যেটাই করে সেটাই মন ভরে দেখতে মন বলে। আবির রুহিকে বলে, তোমার ফোনটা একটু দাও তো। রুহি নিজের পার্স থেকে ফোনটা আবিরের হাতে দেয়। আবির ফোনটা হাতে নিয়ে গাড়িটা থামায়। ফোনে কিছু একটা টিপাটিপি করে আবার রুহির কাছে ফিরিয়ে দেয়। রুহি ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসা করলো, কি? আবির মুচকি এসে বলল, কিছু না, চলো এক জায়গায় যাবে, তোমার জন্য সেই জায়গাটা রেডি রেখেছি, অনেক কিছু দেখানোর আছে। রুহি মাথা নাড়ায়। আবির গাড়ির ড্রাইভে মন দেয়। কিছুক্ষণ পর আবির আবার বলে, জানো রুহি, সারা জীবন স্বপ্ন দেখতাম প্রিয় মানুষটা আমার বাম হাত জড়িয়ে কাঁধে মাথা রাখবে আর আমি গাড়ি চালাবো। যদিও গাড়ির গিয়ার পাল্টাতে সমস্যা হবে, তাকে বারবার হাতটা ছেড়ে দিতে বলবো, কিন্তু সে কোনোভাবে আমার হাত ছাড়বে না। আবিরের কথা বলা শেষ না হতেই কারো মাথা নিজের ঘাড়ে আবিষ্কার করলো। মাথায় হালকা ঠোঁট শুয়ে দিয়ে ড্রাইভ করতে লাগলো। 1 ঘন্টা পর আবির একটা বাড়ির সামনে নামলো। আসলে ওটা বাড়ি বলা চলে না, আবিরের স্বপ্ন ঘর বলা চলে। আবিরের বরাবরই স্বপ্ন তার প্রিয়তমাকে নিয়ে এখানে একান্ত সময় পার করবে। কেউ তাদেরকে ডিস্টার্ব করতে আসবে না। নিজেদের ভালোবাসার সাক্ষী করতে চায় এই বাড়িটাকে। আবির রুহির দিকে তাকিয়ে দেখে ওর ঘাড়ে ঘুমিয়ে পড়েছে। চুলগুলো মুখের সামনে ঝুলে গেছে। আবির চুলগুলো পেছনে ঘুরিয়ে দিয়ে রুহির মাথায় আলতো করে চুমো এঁকে দিয়ে নরম সুরে ডাক দিয়ে বলে, এই রুহি, এই চুপ কথা, দেখো কোথায় এসেছি। এটা হলো আমার রূপকথার রাজ্য। না না, রূপকথা না, আমার চুপকথার রাজ্য। যে রাজ্যের রানী হয়ে আমার চুপকথা। একজোড়া নূপুর পায়ে দিয়ে রাজ্যের সমস্ত জায়গা ঘুরে বেড়াবে আর নূপুরের ঝনঝন শব্দ আমার কান দিয়ে প্রবেশ করে হৃদয়ে আঘাত হানবে। এই রুহি, ওঠো। রুহি আড়ামোড়া ভাঙিয়ে উঠে আবিরকে ইশারা করে, কি হয়েছে? কিছু না বলে আবির আগে নিজে বের হয়ে তারপর রুহিকে গাড়ি থেকে কোলে করে বের করে। রুহি পড়ে যাওয়ার ভয়ে আবিরের গলা জড়িয়ে ধরে। আবির রুহিকে কোলে নিয়ে চলতে থাকে। বাড়িটার পেছন দিকে ফুল গাছের মধ্যখানে একটা দোলনায় আবির বসে। রুহিকে আবির নিজের কোলেই বসিয়ে নেয়। রুহিও প্রিয় মানুষটার একচল ভালোবাসা মিস করতে চায় না। সে তো সারাদিন এই মানুষটার বুকে লেপ্টেই থাকতে চায়। এই লোকটার বুকে আছেটা কি, যেটা রুহিকে স্বর্গের সুখ প্রদান করে? আবির পায়ের দ্বারা হালকাভাবে দোলনাটা দোল দিতে থাকে। রুহিকে বুকে নিয়েই আবির গান শুরু করে দেয়, আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুখটি ছাড়া কিছুই দেখা যায় না। তোমায় দেখতে দেখতে আমি যেন অন্ধ হয়ে যাই। দুনিয়াতে তুমি ছাড়া কিছু দেখার তো আর নাই। তোমায় দেখতে দেখতে আমি যেন অন্ধ হয়ে যাই। দুনিয়াতে তুমি ছাড়া কিছু দেখার তো আর নাই। তোমার ভালোবাসা ছাড়া কোনো কিছুই মন চায় না। আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুখটি ছাড়া কিছুই দেখা যায় না। তোমায় বলতে বলতে আমি যেন বোবা হয়ে যাই। দুনিয়াতে কারো কাছে কিছু বলার তো আর নাই। দুটি আঁখি তুমি ছাড়া যেন দেখতে কিছু পায় না। আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুখটি ছাড়া কিছুই দেখা যায় না। আবিরের গান গাওয়া শেষ হলে রুহি বুক থেকে মাথা তুলে আবিরের মুখের দিকে তাকিয়ে রইল। মানুষটার কথাতেও যেমন মায়া তেমনই গানেও মায়া। এত সুন্দর কণ্ঠ মানুষটার। জানো রুহি, স্কুল কলেজে আমি খুব গান গাইতাম। ক্লাসে স্যাররা প্রবেশ করলেই প্রথম কাজ ছিল আমার গান শোনা। আমিও খুব আবেগ নিয়ে গান গাইতাম। আজকে অনেক দিন পর গানটা গেলাম, অনেক প্রিয় গানটা। তাই আজকে তোমাকে নিয়ে গানটা না গেয়ে পারলাম না। আবির কথা বলতে বলতে কখন যে দুপুর হয়ে গেছে নিজেই বুঝতে পারিনি। তাই রুহিকে বলল, চলো, অনেক বেলা হয়ে গেছে। রুহি আবিরদের বাড়িতে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। এই যেন কোনো সাধারণ বাসা না, যেন কোনো রাজপ্রাসাদ। সারা জীবন কষ্ট পায় একজন মানুষ, যাকে সবাই হতবাগী বলেই ডাকত, সে আজকে চৌধুরী বাড়ির বউ। এই শোক রুহির কপালে সইবে তো, নাকি কিছুদিন পর আবার কষ্ট পাবে? আবির সারা জীবন আগলে রাখবে তো রুহিকে, নাকি কয়দিন পর বোবা বলে কষ্ট দিবে, ছুঁড়ে ফেলে দেবে না তো?
কলিং বেল বাজাতেই শায়লা চৌধুরী দরজা খুলে দিল। মুখ কিছুটা গম্ভীর। রুহির অবশ্য গম্ভীর মুখ দেখার অভ্যাস আছে। সারাদিন মায়ের গম্ভীর মুখ দেখে সে অভ্যস্ত। সবার সাথে ভালোভাবে কথা বলে, কিন্তু রুহির বেলায় তার ভাবভঙ্গি পাল্টে যায়। তবে শায়লা চৌধুরীর গম্ভীর মুখ দেখে রুহির মনের ভিতর বেশ ভয় ভয় করছে। এখন যদি তিনি বলেন এই মেয়েকে মেনে নিব না, তাহলে রুহি যাবে কোথায়? আবির কি পাশে থাকবে, নাকি সেও মায়ের সাথে হয়ে আমাকে বাড়ি থেকে বের করে দেবে? এই মেয়ে, তোমাকে কখন থেকে কিছু বলছি, শুনতে পাচ্ছ না তুমি? রুহি ভাবনার জগতে এতটাই হারিয়ে গিয়েছিল যে শায়লা বেগম এতক্ষণে কি বলেছেন তার কোনো কথাই রুহির কান অব্দি পৌঁছায়নি। বলি কি, তোমার কি আর তর্স হলো না? রুহি শায়লা বেগমের কথাটা বুঝতে পারল না কিসের তর্সর কথা বলছেন উনি। তাই একটু অবাক আর করুণ চোখে শায়লা চৌধুরীর দিকে তাকিয়ে রইল রুহি। শায়লা চৌধুরী আবার বলল, বুঝতে পারোনি? আমি বুঝিয়ে বলছি। বলেছিলাম যে আমার মেয়েটা বাসাতে আসলে তারপর আবির আর তোমার বিয়ে দেব, কিন্তু তার আগেই আমার ছেলেটাকে বোকা বানিয়ে বিয়ে করে নিলে। আমি তো বিয়ে দেব বলেছিলাম, তোমার সাথে বিয়ে দেব বলেছিলাম, তাহলে আমার অবাধ্য হলে কিভাবে তুমি? এই মেয়ে, শায়লা চৌধুরীর ধমকে রুহি কেঁপে উঠল। চোখ দিয়ে এখন আর পানি পড়ছে না, শুধু অবাক হওয়ার পালা এখন। রুহি কি বোঝাবে শায়লা চৌধুরীকে? পরিস্থিতিটা এমন হয়ে গিয়েছিল যে তার থেকে মুক্ত হওয়ার একটা রাস্তা ছিল। কিন্তু রুহি আবিরকে ফাঁসায়নি। সে তো মনের ছোট্ট কুঠিরে আবিরের জন্য জায়গা রেখেছে, যেখানে থাকবে শুধু আবিরের আনাগোনা। শায়লা চৌধুরী রুহির ভাবনায় বাধা দিয়ে বলল, দেখেছো তো বাসা সাজানো হচ্ছে। রুহি মাথা দুলালো। আজকে সন্ধ্যায় আবিরের এঙ্গেজমেন্ট আমার বান্ধবীর মেয়ের সাথে। আবির খানিকটা রেগে গেল। মা, এসবের মানে কি? তুমি তো বলেছিলে রুহির সাথে বিয়ে দিবে। আজকে আমি বিয়ে করেছি রুহির সাথে। তাহলে প্রবলেমটা কি? কারণ হলো, ও তোকে আগে বিয়ে করবে কেন? আমার কথার বাইরে ও বিয়ে আগেই চলে গেছে। সংসার জীবনে হয়তো আমাকে বাড়ি থেকে বের করে দিবে। মা, এটা তুমি কি বলছো? ওর মুখটার দিকে একবার তাকিয়ে দেখো, ওর মনকে একবার অনুভব করে দেখো। ওর মনে কোনো দোষ নেই। আর তাছাড়া বিয়েটা তো। শায়লা চৌধুরী আবিরকে ধমক দিয়ে বলল, আবির, মায়ের মুখের ওপর কথা হচ্ছে না? এমন তো কোনোদিন ছিলি না তুই। আজকে এই মেয়ের জন্য তুই আমার উপরে কথা বলতে যাচ্ছিস? মা, আমার কথাটা তো শুনবে। তোর কোনো কথা শুনবো না। এখন নিজের ঘরে যা। দৈব নিয়ে সংসার করবি তুই এখন থেকে। আমি সন্ধ্যায় পার্টি অ্যারেঞ্জ করেছি, সেখানে তো এঙ্গেজমেন্ট হবে। আর এই মেয়ে। রুহি শায়লা চৌধুরীর দিকে তাকালো। শায়লা চৌধুরী কয়েকজন মেয়েকে বলল, ওকে রেডি করবা, সুন্দর করে সাজাবাইকে। সতীনের সাথে দেখা করাতে হবে, একটু রূপচর্চা তো করতেই হবে। মায়ের সাথে তর্কে না জড়িয়ে আবির আগে গজগজ করতে করতে নিজের ঘরে ধরম গিয়ে দরজা আটকে দিল। রুহিকে নিয়ে মেয়েগুলো অন্য ঘরে চলে গেলে রুহি ভেবেছিল কষ্টের পরে হয়তো সুখটা অল্প একটু উকি দিয়েছে তার জীবনে। কিন্তু একই হয়ে গেল, আবিরের ওপর আর তার একার অধিকার থাকবে না। আরেকজন এসে আবিরের ওপর অধিকার চালাবে। আবির কি তার চুপ কথাকে মূল্য দেবে না? এখনো তো আবিরকে ঠিকমতো ভালোবাসাই হলো না, তার আগে অঘটন ঘটে যাবে। রুহির আর কিছু ভাবতে পারছে না, মাথাটা ভনভন করছে। এদিকে আবির নিজের ঘরের সবকিছু ভেঙে ফেলছে, তবুও যেন রাগ কমছে না। অনেকক্ষণ পর কিছুটা শান্ত হয় আবির। কুল আবির, কুল। এঙ্গেজমেন্ট মানেই তো বিয়ে হয়ে যাও না। আমি তো আমার রুহিকেই ভালোবাসি। মা কেন এসব করতে যাচ্ছে? রুহিকে তো মায়ের পছন্দ, তাহলে এসব কেন করছে? কেন কেন কেন? রুহিকে নিয়ে আমি কালকেই বাসা ছেড়ে চলে যাব। আজকে নাটকটা কোনোভাবে শেষ হলেই হয়। সন্ধ্যায় সমস্ত গেস্ট এসে হাজির হয়েছে চৌধুরী প্যালেসে। আবির অনিচ্ছা সত্ত্বেও মায়ের জন্য রেডি হয়েছে, কিন্তু এটা শুধু আজকের জন্য। কালকে আর মায়ের কোনো কথা শুনবে না আবির। রুহিকে নিয়ে বাসা ছেড়ে আজীবনের জন্য চলে যাবে। রুহিকে নতুন বইয়ের মতো সাজানো হয়েছে। শায়লা চৌধুরী একবার এ ঘরে এসে বলে গেল, স্বামীর এঙ্গেজমেন্ট বলে কথা, ওকে খুব ভালো করে সাজাও। রুহি কিছুই করবে না, শুধু চুপচাপ দেখবে স্বামীর এঙ্গেজমেন্ট। শায়লা চৌধুরী মাইক্রোফোন হাতে নিয়ে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা জানেন আজকে এই অনুষ্ঠানের কারণ। আমার আবিরের বিয়ে গতকাল রাতেই হয়ে গেছে। কালকে এক প্রকার চুপি চুপি হয়ে গেছে। তাই আজকে আপনাদের সাথে আনন্দ শেয়ার করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন। মিট মাই সুইট বৌমা মিসেস রুহি, আবির চৌধুরী। সবাই হাততালি দিতে লাগলো। ফোকাস লাইটের আলোটা রুহির উপর পড়ল। এতক্ষণ তো মাথা ভনভন করছিল, কিন্তু এখন তো নিজেকে পাগল পাগল মনে হচ্ছে রুহির। তাহলে মায়ের তখনকার সবকিছু নাটক ছিল? আমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য এসব করা হয়েছিল? আবির গিয়ে মাকে জড়িয়ে ধরল। শায়লা চৌধুরী ছেলেকে বুকে নিয়ে রুহির দিকে ইশারা করে এদিকে আসতে। রুহি গুটি গুটি পায়ে শায়লা চৌধুরীর সামনে আসতেই আরেক হাত দিয়ে রুহিকে টেনে বুকে নিল। এতক্ষণ পাওয়া সব কষ্ট রুহির চোখ দিয়ে বের হয়ে যাচ্ছে।
শায়লা চৌধুরী আবির আর রুহির মাথায় একটা একটা করে চুমো দিয়ে বলে, আমি কখনো আমার আবিরের কষ্ট পাওয়ার কারণ হইনি। ওর সুখে আমি সুখী। আর তুই সেই আবিরের সুখ তোকে কিভাবে আবিরের থেকে দূরে সরিয়ে দিই বলতো মা। শায়লা চৌধুরীর কথা শুনে রুহির চোখ দিয়ে পানি পড়ছে। এটা কোনো দুঃখের পানি না, চরম সুখের পানি, যার প্রতিটা ফোঁটা বলে দিচ্ছে রুহির খুশি আনন্দ। আবির রুহির কানে ফিসফিস করে বলল, কেমন দিলাম সারপ্রাইজ? রুহি সত্যি এমন সারপ্রাইজ হয়েছে যে কিছু বোঝানোর ভাষায় হারিয়ে ফেলেছে। আবিরও বুঝতে পারছে তার চুপ কথা এত বড় সারপ্রাইজ হজম করতে পারেনি। শখ থাকারই কথা, কারণ একজনকে অবহেলা করা হচ্ছে। তার চোখের সামনে তার স্বামীকে বিয়ে দেবে বলে বাসা সাজানো হচ্ছে, কিন্তু শেষ সময় যখন দেখা যাবে সবকিছু তাকে চমকে দেওয়ার জন্য করা হচ্ছে, বিষয়টা সত্যি খুব শখের হবে। সমস্ত সন্ধ্যা অনুষ্ঠানে সবার সাথে পরিচিত হতে হতে রুহি বেশ ক্লান্ত। এবার তার একটা ঘুমের দরকার। আবিরের দিকে তাকাতেই আবির বুঝল যে রুহি এখন একটু রেস্ট নিবে। রুহিকে ঘরে নিয়ে যেতে দেখলো দরজায় লক করা। পকেটে হাত দিয়ে চাবি খুঁজে পেল না। মা, মা, আমার ঘরে চাবিটা কোথায় জানো নাকি? জোরে জোরে বলল আবির। পিছন থেকে কেউ একজন চাবির রিনি রিনি শব্দ করতে লাগলো। পিছন ঘুরেই বোনকে দেখে আবির যেন অবাক হওয়ার সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে। আদিবা জিজ্ঞাসা করলো, সারপ্রাইজটা কেমন দিলাম ভাইয়া? আমাকে এক চিমটি দে তো। আমি এখনো শিওর না যে স্বপ্ন দেখছি নাকি বাস্তবে সব ঘটছে। বোন আবিরকে জড়িয়ে ধরল। এবার যেন আবির বাস্তবতা উপলব্ধি করছে। আদিবা, তুই আমার আসার আগে বিয়ে করে বসলি। হো, পাগলি বোন আমার, সবকিছু তো জানিস কিভাবে কি। জানি বলি তো আর ধৈর্য ধরতে পারলাম না আমার লক্ষ্মী ভাবিকে দেখার, তাই চলে আসলাম এখন। তুই অনুষ্ঠানে ছিলি না কেন? আমি অনুষ্ঠানে থাকলে তোদের বাসর ঘর হিয়ে সাজাতো। ননদের কথা শুনে রুহির লজ্জায় মাথা তুলতেই পারছে না। পাকা টমেটোর মতো লাল হয়ে গেছে রুহির মিষ্টি মুখখানা। আদিবা এসে তার ভাবির হাত দুটো ধরে বলল, বাহ, আমার ভাইয়ার চয়েস আছে বলতে হবে। এটাই তাহলে আমার চুপ কথা ভাবি? আবির মনে মনে বলল, হ্যাঁ, চুপ কথা আমার চুপ কথা। যার চুপ থাকাকে ভালোবাসি। কথায় কি জীবনের সবকিছু? আমার তো এই মানুষটা থাকলেই হবে। ভালোবাসি তোমাকে চুপ কথা, খুব ভালোবাসি। রুহি ঘোমটা টেনে বসে আছে বাসর ঘরে। আবির পাশে বসতেই কেঁপে উঠল রুহি, সাথে একটু একটু ভয়। একে তার ব্যক্তিগত একটা সমস্যা চলেছে, তার উপর আজকে বাসর। সে আবিরকে কিছু বলতেও পারছে না লজ্জায়। আবির রুহির ঘোমটা সরিয়ে কপালে চুমো দিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। রুহি ভাবল আবির তার অধিকার দেখানোর জন্য তাড়াহুড়ো করছে। ফ্রেশ হয়ে বের হতেই আবির মুচকে এসে রুহিকে কোলে তুলে নিল। নিজে বিছানায় শুয়ে রুহির মাথাটা বুকের উপর নিয়ে বলল, আমার দেহ আলাদা, কিন্তু মন এক। তুমি কিছু না বললেও আমি সব বুঝে যাই। আমাকে ভয় পাবে না, আজকে বলে দিচ্ছি। তোমাকে আমি ভালোবাসি চুপ কথা। তোমার সুন্দর মনটাকে ভালোবাসি। আমি নিজে চাই কখনো তোমাকে জোর করব না। যেদিন তুমি কমফোর্ট ফিল করবে সেদিনের জন্যই না হয় আমাদের বাসর হবে। এখন তুমি আমার বুকে লক্ষ্মী মেয়ের মতো ঘুমাও। রুহির মতো প্রতিটা মেয়ের জন্য সমাজে একটা করে আবির থাকুক। ভালো থাকুক আবির রুহি, ভালোবাসুক একে অপরকে। সমাপ্ত। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।